আবারও একটি নতুন সকাল, নতুন স্বপ্ন, নতুন ভবিষ্যৎ। একটি নতুন সকাল মানেই নতুন একটি পৃথিবীর শুরু। অগ্রহায়ণের সকাল বাংলা নববর্ষের আসন্ন সময়েরও সূচনা। এটি সকলের জন্য একটি নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে আসে। আজ ২১শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি দিন। মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালে আজকের দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধে এই বাহিনীর ত্যাগ, সংগ্রাম আর বীরত্বের স্মারক হিসেবে প্রতি বছর উদযাপন করা হয় দিবসটি। মুক্তিযুদ্ধকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ১৯৭১-এর নভেম্বর মাসে একটি সুসংগঠিত সশস্ত্র বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় শ্রোতা, সুপ্রভাত। মিষ্টি রোদের শীতল সুন্দর এই সকালে সকলকে নিমন্ত্রণ আমাদের নিয়মিত প্রভাতী আয়োজন প্রভাতী ম্যাগাজিন মহানগরে। আর মহানগরের প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে মহানগরের পুরোটা সময় থাকছি আমি আফরোজ আক্তার পপি এবং আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। বন্ধুরা, আজ বৃহস্পতিবার ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি হেমন্তকাল। বন্ধুরা, মহানগর ম্যাগাজিনের পক্ষ থেকে দিনের শুরুতেই আজকে যারা এই ধরনীর বুকে পরম ভালোবাসায় স্থান পেয়েছিলেন তাদের জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। এই বিশেষ দিনে অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য। আজকে দিনটি হোক আনন্দময় আর জীবনের সামনের প্রতিটি মুহূর্ত হোক অপার সম্ভাবনাময়। এবার চোখ বুলিয়ে নিই আমাদের আজকের মহানগর আয়োজনে। প্রিয় শ্রোতা, আজ মহানগর আয়োজনে থাকছে সঙ্গীত শিল্পী ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে পর্ব, গানে কবিতায় সকাল। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ থাকছে সুস্থ থাকুন পর্বে। নগর পরিক্রমায় থাকছে মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে পর্ব শুভযাত্রা। আরও আমাদের শ্রোতাদের জন্য রয়েছে গান। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মিডিয়াম ওয়েভ ৮১৯ কিলোহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজে। অনুষ্ঠানের শুরুতে আজকের ঢাকায় মহানগরীতে কোথায় কী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার খোঁজ খবর নিয়ে পর্ব আমাদের আজকের ঢাকা গ্রন্থনা করেছেন ইসমত আরাপালি আর পড়ে শোনাচ্ছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজকের চমৎকার এই সকালবেলায় মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতিময় অভিনন্দন। আমি চমচমি দেওয়ান। হ্যাঁ বন্ধুরা, সাথে আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছে সেগুলোর সময়সূচি। মূল হল জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা। আজ এথিকের প্রযোজনায় হাড়ি ফাটিবে নাটক প্রদর্শিত হবে সন্ধ্যে ৭টায়। জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা, আর্ট গ্যালারি ৭। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব দ্বারা তৃতীয়বারের মতো আয়োজিত আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী ফটো ফেস্ট এশিয়া 2024-এর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। ৬/৮ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর আড্ডায় চলছে শীতকালীন পিঠা উৎসব। প্রতিদিন বিকেল ৩টা ৩০ থেকে রাত ৮টা পর্যন্ত। উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। লাইসিয়াম কনফারেন্স সেন্টার,
লালমাটিয়া কলেজের বিপরীত পার্শ্বে হেমন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সময় সকাল 10টা থেকে রাত 9টা। আজ উৎসবের শেষ দিন। কেনাকাটার প্রয়োজনে বন্ধুরা আমাদেরকে কোথাও না কোথাও যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন, আপনার পছন্দের কোনো মার্কেটে যাবেন, কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানা নেই। জেনে নিন আজ বৃহস্পতিবার কোন কোন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়শা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট 1 ও 2, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামিনী মার্কেট, বাইতুল মুকাররম মার্কেট, আজিজ কোঅপারেটিভ মার্কেট ও সাকুরা মার্কেট। বন্ধুরা, গান ও কবিতা বাংলা সাহিত্যের এমন দুটি মাধ্যম যা মানুষের মনের সাথে সম্পর্কিত। এ দুটি সৃষ্টিশীল মাধ্যম একে অপরের পরিপূরক হলেও এই দুটিরই নিজস্ব গতি, রূপ এবং আবেদন রয়েছে। গান কেবল সুরের মেলবন্ধন নয়, এটি মানবিক অনুভূতির এক অসীম প্রকাশ। বাংলা সংস্কৃতি গতি ও প্রগতি গান ও কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় কবিতার ভাষায় থেকে এসেছে। কবিতা আমাদের মননশীলতাকে সমৃদ্ধ করে, আর গান আমাদের আবেগকে স্পর্শ করে। বন্ধুরা, এবারের পর্বটির উপস্থাপনায় সেলিন আক্তার শেলী। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গানে কবিতায় সকাল। একটা সুন্দর সকাল মানে একটা দিনের অনুপ্রেরণা। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সঙ্গীত শিল্পী এবং একজন বাচিক শিল্পী। কথায় গানে ভরিয়ে তুলতে চেষ্টা করব আপনাদের আজকের সকালটাকে। মতিউর রহমান একজন সঙ্গীত শিল্পী এবং প্রযোজক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, আপনাদের দেখে বরাবরই আমার খুব ভালো লাগে, আমি নিজে খুব উজ্জীবিত বোধ করি। তো মতিউর রহমান, আমাদের শ্রোতা বন্ধুরা বলেন, দর্শক বলেন, তারা কিন্তু গান শুনে থাকে শিল্পীর কণ্ঠে, কিন্তু প্রায়ই তাদের অনেকটা আকাঙ্ক্ষা থেকে যায় শিল্পী সম্পর্কে তারা কিছু জানতে চায়। তো জানতে চায় যে কবে, কোথা থেকে শুরুটা আপনার সঙ্গীতের প্রতি ভালো লাগাটা? ধন্যবাদ। আমার সঙ্গীতের প্রতি শুরু যদি বলি তাহলে একদম ছোটবেলা থেকেই। আমার বয়স যখন 4 বছর, আচ্ছা, তখনই আমার প্রথম শেখা গান, যেটি জাতীয় সঙ্গীত, আচ্ছা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটি আমি আমার বাবার কাছে প্রথম শিখি, কারণ বাবা স্কুল শিক্ষক ছিলেন। পাশাপাশি অন্যান্য গানও, ইসলামিক গানগুলো বাবার কাছে আমার প্রথম শেখা। তখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তখনও হয়নি। আর পরবর্তীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আমি ক্লাস 8-এ যখন পড়ি, তখন রোভার স্কাউটে আমি অংশগ্রহণ করি, এবং সেখানে যখন ভালো করি আর কি গানে, তখন সবাই উৎসাহিত করে যে তুমি প্রাতিষ্ঠানিকভাবে শেখো, শিখলে আরও ভালো করবে। ওই সেই থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। আচ্ছা, তো যখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু হলো, পরিবার থেকেও আপনি খুব সাপোর্ট পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিবার থেকে সাপোর্ট পেয়েছি। তারপরে আমি পড়াশোনা ইচ্ছে হলো যে এই বিষয়টা নিয়েই পড়াশোনা করি। ভালো লাগাটা চলে আসলো। পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করি। তারপরে বাংলাদেশ বেতারে সঙ্গে যুক্ত আছি পর্যন্ত। তার মানে একদম ভালো লাগাটা কর্মক্ষেত্রেও পরিণত হয়ে গেল, তাই তো? একদম। আমি সকালটা শুরু করতে চাই সকালের একটি রাগ রামকেলি। রামকেলি সুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1925 সালের সৃষ্টি প্রেম পর্যায়ের একটি গান দিয়ে শুরু করতে চাই। গানটি হচ্ছে কেন আমায় পাগল করে যাস। তো প্রিয় শ্রোতা, চলুন উপভোগ করা যাক আজকের সকাল। কেন আমায় পাগল করে যাস, ওরে চলে যাওয়ার দল, কেন আমায় পাগল করে যাস। আকাশে বয় বাতাস উদাস
টলমল করে চলে যাওয়ার দল কেন আমায় পাগল করে যায়। প্রভাত তারা দিশাহারা শরত মেঘের ক্ষণিক ধারা। প্রভাত তারা দিশাহারা শরত মেঘের ক্ষণিক ধারা। সভাভাগার শেষ বিনাতে ধান লাগে চঞ্চল ওরে চলে যাওয়ার দল কেন আমায় পাগল করে। প্রিয় বন্ধুরা, আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাচিক শিল্পী ফারহান আত্রিনা। জানতে চাইব তার কাছে কিভাবে ভালো লাগাটা শুরু এই কবিতার প্রতি। শুভ সকাল। ধন্যবাদ আপু। আমার কবিতার প্রতি ভালো লাগা যদি বলি, আমার মা আবৃত্তি করতেন। আচ্ছা, মায়ের কাছ থেকে আসলে ছোট যখন ছিলাম তখন অনেকটা শুনে শুনে, তখন তো ছোটদের কবিতা পড়া হতো। তারপর দেখা যাচ্ছে ওই যে পথ চলা শুরু। আচ্ছা, এরপর যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বিশ্ববিদ্যালয়ে যারা যাওয়া আসা করে তারা জানে যে ওখানে ঢোকার পরেও কিন্তু আমরা ওই রকমভাবে একটা সাংগঠনিক চর্চার সুযোগ থাকে সকল একেবারে পরিবেশটাই। তো হাতে খড়ি মায়ের কাছে হলেও পরবর্তীতে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং এইভাবে এখন পর্যন্ত আছি এবং এখন বর্তমানে আমার নিজের সংগঠন নিয়ে কাজ করছি। আমার সংগঠনের নাম হচ্ছে কাব্য কুহুক। আচ্ছা, বেশ ভালো। তো আজকে আমরা কোন কবিতা দিয়ে শুরু করছি সকালটা? আমি আজকে সকালে শুরু করতে চাই আমার প্রথম যে নিবেদন, কবি শামসুর রহমানের লেখা প্রকৃত প্রস্তাবে, এইখান থেকে আবৃত্তি করছি। শোনা যাক। ভালোই আছি আজ, জ্বরের নেই তাপ, সময় ভালো বটে, শীতের কিছু পরে। হঠাৎ চেয়ে দেখি এসেছে কোত্থেকে, চড়ুই পাখি দুটি এসেছে এই ঘরে। এ ঘরে বসবাস আমার বহুকাল, স্মৃতির মেঘমালা বেড়ায় ভেসে মনে। কেটেছে কদিন নানান বই পড়ে, কখনো গান শুনে কখনো চুম্বনে। এ ঘরে কত রাত বালুরি এসেছেন, কখনো কালিদাস বদলে আর রুমি। পেরিয়ে স্বপ্নের সুনীল সেতু আর টানেল কুহকের, কখনো আসো তুমি। এখানে এই ঘরে সকালে মাঝ রাতে, টেবিলে ঝুঁকে লিখি হারিয়ে ফেলি পথ। কখনো শব্দের গহীন জঙ্গলে, কখনো পাই কত পঙ্ক্তি মৃগবৎ। চড়ুই নীড় বেঁধে এখানে এই ঘরে রাখতে চায় তার প্রেমের স্বাক্ষর। অথচ জানে না সে বিপুল চরাচরে প্রকৃত প্রস্তাবে আমারই নেই ঘর। মতিউর রহমান ভাই, জানতে চাচ্ছিলাম কি ধরনের গান বেশি করা হয়? ছোটবেলা যেহেতু প্রথম গানটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা। জাতীয় সঙ্গীত, তো কেন জানি না পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায়। আচ্ছা, এবং তখন আমি আলাদাভাবে রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু করি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। সেখানে আমি ওস্তাদ সুব্রত মজুমদার স্যার জি, এবং রকিবুল হাসান রবিন স্যারের কাছে তালিম গ্রহণ করি। তার মানে রবীন্দ্রসঙ্গীতটাই বেশি করা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। বেশি করা হচ্ছে, পাশাপাশি আধুনিক গান করছি। আচ্ছা, আধুনিক আপনার নিজের কোনো মৌলিক গান আছে কি? হ্যাঁ, মৌলিক গান আছে। আজকে আমি একটি মৌলিক গানই পরিবেশন করতে চাচ্ছি, বাংলাদেশ বেতারেরই একটি গান। চলুন পরের গানটি শোনা যাক।
আমি এবার যে গানটি পরিবেশন করছি এটি একটি ভোরের গান। গানটির কথা, আধার কালো রাত সরিয়ে পাখি ডেকে গেল। গানটি লিখেছেন শ্রদ্ধেয় পুলক রঞ্জন দাদা এবং সুর করেছেন শ্রদ্ধেয় অশোক কুমার সরকার দাদা। চলুন উপভোগ করা যাক। আধার কালো রাত ছড়িয়ে পাখি ডেকে গেল, পূব আকাশে ছড়ায় রবি ভোরের মিষ্টি আলো। আধার কালো রাত ছড়িয়ে পাখি ডেকে গেল। তৃণা, যা বলছিলাম, কোন কোন মাধ্যমে কাজ করা হয়েছে কবিতা নিয়ে? মঞ্চ, টেলিভিশন, রেডিও সবখানেই কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কার কবিতা পড়তে বেশি ভালো লাগে? অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমার মনে হয় যে যা কিছু বলতে চেয়েছি উনি বলে ফেলেছেন, সব মনের কথা, সব মিলে যাচ্ছে। সবসময় মনে হয় খুব আধুনিক, একদম সবসময়ই কালোত্তীর্ণ। তার পাশাপাশি অবশ্যই কাজী নজরুল ইসলাম এবং বুদ্ধদেব বসু, শামসুর রহমান সবারই লেখা কম বেশি পড়া হয়। তো ঠিক আছে, তো আমরা এখন কি কবিতা শুনবো? কাজী নজরুল ইসলামেরই একটি কবিতা থেকে আবৃত্তি করি। কবিতার নাম হচ্ছে গোপন প্রিয়া। পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি। তুমি ওপার আমি এপার, মধ্যে কাঁদে বাঁধার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি। আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি। নাম শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়। আমারও বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়। এই পারি ঢেউ বাদল বাই, আছড়ে পড়ে তোমার পাই। আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয়। কুল ভেঙেছে আমার ধারে, তোমার ধারে নয়। চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর, গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাব যবে, গানের কথাই মনে রবে। পাখি তখন থাকবে না কো, থাকবে পাখির স্বর। উড়ব আমি, কাঁদবে তুমি ব্যথার বালুচর। ধন্যবাদ তৃণা, স্টুডিওতে এসে আমাদের সকালটাকে আরো মনোরম করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের যারা শ্রোতা আছে তাদেরও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় শ্রোতা, বিদায় চাইছি আজ। কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। আমাকে সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। নগরায়ন একটি অব্যাহত প্রক্রিয়া যা পৃথিবী জুড়ে সমাজ ও অর্থনীতির কাঠামো পরিবর্তন করছে। যদিও এর অনেক ইতিবাচক দিক রয়েছে, তবু এর নেতিবাচক প্রভাব যেমন যানজট, দূষণ ও সামাজিক বৈষম্য মোকাবেলা করতে সমগ্র সমাজকে একত্রে কাজ করতে হবে। একটি টেকসই নগরায়ন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজন সচেতনতা, পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার। শহর ও নগরায়ন যদি সঠিকভাবে পরিচালিত হয় তবে এটি আমাদের জীবনের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্রোতা, এবার মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে হলিডে মার্কেট স্পট রিপোর্টিং। সাক্ষাৎকার গ্রহণ করছেন মামুনুর রশিদ। এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এই খাতকে এগিয়ে নিতে রাজধানীর আগারগাঁওয়ে আবার বসেছে হলিডে মার্কেট। এখানে মূলত এসএমই উদ্যোক্তারা দোকান নিয়েছেন। তারা নিজেদের তৈরিকৃত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তাদের মাঝে কোনো মধ্যস্বত্বভোগী নেই।
ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। আপনার নামটা পরিচয়টা বলবেন। আমি আরবি আহমেদ প্রিন্স, আমার উদ্যোগের নাম হলো তমন। আমি মূলত কাজ করতেছি অর্গানিক ফুড নিয়ে, যেমন সিজনাল ঐতিহ্য বহন করে এরকম, যেমন আখের গুড়, খেজুরের গুড় বলেন, তাছাড়া মধু বলেন, ঘি, সরিষার তেল, তারপর নারিকেল তেল, কালো জিরার তেল, আমাদের যেসব ট্রেডিশনাল ফুডগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত। এর দামগুলো কেমন একটু বলবেন? আমাদের যে পণ্যগুলো, আমরা যেহেতু মাঝখানে কোনো মধ্যস্থতা নেই, আমরা মূলত কাজ করি সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে, তো সেই তুলনায় আসলে অন্য আমাদের মতো যারা অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছে তাদের চেয়ে তুলনামূলক আমাদের প্রোডাক্টের দাম কম হবে ইনশাল্লাহ। আমরা এমনিতে যদি আপনি মধুর কথাই বলেন, সুন্দরবনের মধু যদি আপনি টুরিস্টেও যান, সুন্দরবন থেকে ক্রয় করেন, দেখা যাবে যে 2000 টাকা 1800 টাকার নিচে আসলে কেউ বিক্রি করে না। আমরা মূলত সেখানে 1400-1500, তারপর পাহাড়ি মধু দেখবেন 2000 টাকা প্লাস সেল করে, আমরা 1400-1600-র ভিতরে রাখতে পারতেছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই পণ্যটি সংগ্রহ করতে চান, আমরা আপনাদেরকে বলতেই পারি যে আপনারা এসে এই স্টলটিতে থেকে আপনাদের পছন্দের পণ্যটি সংগ্রহ করে নেবেন। শ্রোতা বন্ধুরা, আমরা এই পর্যায়ে কথা বলছি। আপনার নামটা বলেন। আমার নাম সোহেলা সুলতানা মুক্তা। আপনার প্রতিষ্ঠানের নামটা কি? আমার প্রতিষ্ঠানের নাম রংধনু বুটিক্স। এই যে এত সুন্দর সুন্দর কিভাবে করে আপনার সংগ্রহ করেন একটু বলবেন? আমি আসলে অনেক দিন থেকে এই কাজ করি। বেসিক্যালি আমার নারী উদ্যোক্তা নিয়ে আমি কাজ করি এবং আমি একজন অর্গানাইজার। আমি এটা শখের বসেই করি কাজটা। আমি বেসিক্যালি এগুলো আমার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়। হয়তো দেখা যায় আমরা কোথাও মেলায় গেছি বা কোনো ইভেন্ট করতে গেছি, সেখানে হয়তো বা কোনো একজন উদ্যোক্তা তার নিজস্ব কোনো প্রোডাক্ট নিয়ে আসছে, তো সেখান থেকেও তার কাছ থেকে আমরা কিছু হোলসেলে কিছু প্রোডাক্ট আমরা নিচ্ছি। আর এখানে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আছে, বাটিক আছে, বুটিক্স আছে, তারপরে 1 পিস 2 পিস, এগুলো আমাদের সব দেশীয় প্রোডাক্ট। আর বেসিক্যালি আমার পাকিস্তানি কিছু প্রোডাক্টও আছে। তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি বাংলাদেশি প্রোডাক্টই রাখি। আর আমার নিজস্ব শোরুমও আছে। আমার শোরুম হচ্ছে মগবাজারে। জানতে ইচ্ছে করছে, ধরেন আপনি যখন একটা পণ্য সংগ্রহ করলেন, যখন সেল করলেন, আর এই সেলের ভিতর থেকে আপনার কাছে কেমন মনে হয় যে নারী একজন উদ্যোক্তা কতখানি স্বাবলম্বী, সাহস কিংবা শক্তিটা তার কাছে রাখে, এই স্পিডটার সম্পর্কে বলেন। কাজটা আর কি আমার কাছে খুব ভালো লাগে কাজটা করতে। আমি কাজ করতে খুব পছন্দ করি। আর যেহেতু আমি নারী, আমি একজন হাউসওয়াইফ, সুতরাং আমার এই কাজটাকে আমি বেশ সংসারের কাজ করে এবং এই কাজটাকে আমার কাছে কমফোর্টেবল মনে হয়। ঘরের কাজও করতে পারি, সাথে সাথে আমি আমার এই কাজটাকেও আর কি সাথে রেখেছি। আর যখন একজন ক্রেতা আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে যায় এবং সে আমার প্রোডাক্টের অনেক ভালো বলে যে হ্যাঁ আমার প্রোডাক্টগুলো অনেক ভালো, আমার অনেক ভালো লাগে। আর আমি বেসিক্যালি এখানে যে কোনো প্রোডাক্টই আমার কেউ কিনে নিয়ে যাক না কেন, আমার এখানে আমি খুব সীমিত পরিমাণ আমি লাভটা রেখে দিই, যেন তারাও কিনতে পারে, আমিও সেল করতে পারি। আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আসবেন এই রংধনু বুটিক্সে অবশ্যই আপনারা ঘুরে যাবেন। হলিডে মার্কেট কাছাকাছি থাকায় দূরের মার্কেটে আর যাওয়ার প্রয়োজন পড়ছে না। গয়নার পাশাপাশি পোশাক, জুতা, স্যান্ডেল, শৌখিন পণ্য, দ্রব্য সামগ্রীর পাশাপাশি জীবনযাপনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ মিলছে এই মার্কেটে। শ্রোতা বন্ধুরা, আমরা আরও একটি স্টলের সামনে এসেছি, কথা বলছি। আপা, আপনার নামটা বলেন। আমার নাম মাহিনা আফরোজ। আপনার প্রতিষ্ঠানের কি নাম? ফিদা ফ্যাশন হাউস। তো এই যে সাধারণত এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিভাবে করে সংগ্রহ করেন? কি নিজে বানান অর্ডার দিয়ে, নাকি লোক মারফতে আপনি সেটা করে নিয়ে আসেন? আমি কিছু 3 পিস আছে, দেশেরও আছে, 2 জায়গারই আছে। এগুলো দামগুলো কেমন চাচ্ছেন? ধরেন চুন্ডির তো এখন অনেক দাম বাড়ায় দিয়েছে, দেশি ড্রেসও আছে। দামগুলো কেমন? চুন্ডিগুলার হচ্ছে 3500, 5650 এরকম আছে। আপনার 1200 আছে, 1500 আছে, এরকমের। আচ্ছা, ধরেন কেউ যদি আপনাকে মেলায় এসে কোনো কাপড়ের আপনাকে হয়তো বা অর্ডার দিল, সে অথবা তার কাছে টাকাটা নাই, কিংবা তার যে এরকম চাহিদা সেরকম হয়তো বা আপনাকে বললো, তো পরবর্তী পর্যায়ে আপনারা কি সেই ধরনের অর্ডারও আপনারা নেন যে এই সপ্তাহে দিতে পারলেন না, পরের মেলায় এসে তারা সংগ্রহ করলো? সেই ক্ষেত্রে সে কি ধরনের ড্রেস চায়, কিছু টাকা অ্যাডভান্স করলে মাল ডেলিভারি করার পরে বাকি টাকা আর কি দিয়ে দিল, এইভাবে দিই আমরা অর্ডার। এই যে আপনি তো নারী উদ্যোক্তা এবং সফল নারী উদ্যোক্তা আপনি, তো আপনার এই বিষয়ের উপর নিশ্চয়ই প্রশিক্ষণ রয়েছে? ওটা ব্লক বাটিকের উপর প্রশিক্ষণ আছে, টেলার্সের উপরে প্রশিক্ষণ আছে, যুব উন্নয়ন থেকে, এগুলো আমরা শিখেছি। আমি অনেক সময় দেখা যাচ্ছে টেলার্সে অনেক বেশি বলে মজুরি, সেটা মাঝে মাঝে বাসায় আমি নিজেও করে ফেলি। তো এখন কেমন মনে হয়, স্বপ্নটা কেমন দেখেন, কি দেখেন আগামীতে, কি কোন জায়গায় আপনি চান পৌঁছে দেওয়ার জন্য? হ্যাঁ, আমি তো চাই আমি আরও বড় ব্যবসায়ী হই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
পেয়েছি। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে শাহাদাত। বলেন প্রথমে, এই যে মেলা যে জমে ওঠে সপ্তাহে 2 দিন, শুক্রবার শনিবার, এবং আমরাও নগরবাসী অনেকে আগ্রহ নিয়ে বসে থাকি আমরা যে কবে শুক্রবার আসবে কিংবা শনিবার আসবে। প্রথমে মেলার আয়োজনটা কি মনে করেন আসলে? এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা, উদ্যোক্তা যারা, তাদেরকে কতখানি উৎসাহ উদ্দীপনা দেয়? ক্ষুদ্র ব্যবসায়ী যারা উদ্যোক্তা, তারা তো মনে করেন যে উৎসাহটা হচ্ছিল মেলা করার প্রয়োজন আছে, আর এখন এখানে হচ্ছিল মোটামুটি হচ্ছিল কাস্টমার হয়। তো দেখা যাচ্ছে যে আপনার এই মেলাটা হওয়ার কারণে মানুষ একটু ঘুরতে আসলো, তারা একটু কেনা ভালো কিছু পছন্দ হলো, আনকমন কিছু উদ্যোক্তাদের কিছু আনকমন থাকে, ওগুলো দেখা যায় পছন্দ হলে তারা নিলে তখন দ্বিতীয়বার ভালো লাগলে আবার সেকেন্ড টাইমে তারা নিতে আসে। দেশের প্রথম হলিডে মার্কেট এটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সড়কের উত্তর দক্ষিণমুখী 2 ধারের প্রশস্ত রাস্তায় বসে এই পসরা। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই হলিডে মার্কেট। নগর পরিক্রমা আজ এই পর্যন্ত। মানুষের জীবনে সুখী থাকার প্রধান শর্ত হল সুস্বাস্থ্য। আস্তে আস্তে প্রকৃতি শীতল হতে শুরু করেছে, শীতের আগমনী বার্তায় স্পষ্ট। আর এই সময়টাতে হুটহাট দেখা দিতে পারে নানা রোগবালাই, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের। এই সময়টাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের আজকের বিষয় সোরিয়াসিস রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে পরামর্শ দেবেন ডাক্তার রাশেদ মোহাম্মদ খান। প্রিয় শ্রোতা, আজকে আমরা একটা কথা বলবো একটা রোগ নিয়ে। রোগটার নাম হচ্ছে সোরিয়াসিস। আপনারা অনেকেই এই রোগে ভুগছেন। আমাদের দেশের পপুলেশন 1 to 2% পপুলেশনের এই রোগে ভুগছে, অনেক লোক ভুগছে। রোগটা কীভাবে বুঝবো সোরিয়াসিস? আপনি প্রথমে বুঝবেন যে আপনার কনুইতে, হাঁটুতে, আপনার মাথায় চলটা চামড়া উঠছে, সিলভারি স্কেল বলি, সিলভারের মতো ছোটো মাছের আঁশের মতো চামড়া উঠছে, এমন জায়গাটা লাল হয়ে যাচ্ছে, লালের মতো প্রদাহ সৃষ্টি হচ্ছে। এটা এক ধরনের সোরিয়াসিস। তবে সোরিয়াসিস আরও অন্যরকম হতে পারে, কোনো ক্ষেত্রে ভাজা হয়, যেটাকে আমরা বলি ইনভার্স সোরিয়াসিস। তবে যেটা হচ্ছে এই শীতকালে কিন্তু এই সোরিয়াসিস রোগটা বাড়বে। এক্ষেত্রে আপনার স্পেশাল প্রিকশন নিতে হবে শীতকালে, কারণ যে আমাদের যে শীতকালে যে স্কিন ড্রাই হয়ে যায়, এতে কিন্তু আমাদের শরীরে চুলকানি বেড়ে যায়। আর আপনি একটা সোরিয়াসিস লিশনকে যখন আপনি চুলকাবেন, তখন শরীরের আরও বেড়ে যায়। এটাকে আমরা বলি কোয়েবনার ফেনোমেনা বলি। রোগটাকে ছড়াতে সাহায্য করে সে। এই জন্য এই সময় যারা সোরিয়াসিস রোগে ভুগছেন তাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে। অবশ্যই আপনার একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করে আপনি ত্বকটাকে তেলে চকচকে রাখবেন। সেক্ষেত্রে হোয়াইট ভেসলিন হতে পারে, অন্যান্য স্পেসিফিক ময়শ্চারাইজার আছে, এমনকি নারিকেল তেল একটা ভালো ময়শ্চারাইজার যেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আপনি মনে রাখতে হবে যারা সোরিয়াসিস রোগে ভুগছেন তারা কিন্তু অনেকেই অনেক ডিপ্রেশনে থাকেন, মনে করছেন রোগটা ভালো হয় না, এটা বারবার ফিরে আসে। তো আপনাদের মনে রাখতে হবে অনেক রোগী কিন্তু কন্ট্রোলেবল, এটা কিউরেবল না। সোরিয়াসিস রোগটা সেরকমই একটা কন্ট্রোলেবল ডিজিজ। তবে আমাদের যেটা মনে রাখতে হবে, এখন যে উন্নত বিশ্বে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং অনেক নতুন উন্নত মানের চিকিৎসা এসেছে। আমরা এটাকে খুব ভালো কন্ট্রোল করতে পারি। একদম লেটেস্ট যে ওষুধগুলো আছে উন্নত বিশ্বের, সব আমাদের বাংলাদেশেই আছে। সেক্ষেত্রে আপনাকে খুব ভালো করে এই বিশ্ব চিকিৎসা দেখা করে আপনাকে চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে উই ক্যান ওয়েল কন্ট্রোল ইট। আমাদের জন্য একদম সবচেয়ে শক্তিশালী ওষুধগুলো আছে, আমরা প্রয়োজনে সেগুলি ব্যবহার করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সোরিয়াসিসটা কিন্তু স্কিন ডিজিজ না, এটা কিন্তু ভেরি মাচ একটা সিস্টেমিক ডিজিজ। মানে হচ্ছে শরীর ভিতরকে সে এফেক্ট করে। যেমন আপনার জয়েন্টকে এফেক্ট করতে পারে। জয়েন্ট যদি একবার বাঁকা হয়ে যায় সে কিন্তু সোজা হয় না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনার যদি সোরিয়াসিস পেশেন্টের যদি কোনো জয়েন্ট পেন হয়, কোনো গিরায় ব্যথা হয়, বিশেষ করে আঙুলের মাথায় যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টে ব্যথা হয়, তাহলে অবশ্যই বিশেষ চিকিৎসা দেখা করে আপনাকে তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। সোরিয়াসিস রোগটা কিন্তু আবার মানুষের হার্টকে এফেক্ট করতে পারে। সো আমাদের যে সিস্টেমিক কমপ্লিকেশনস যেগুলো আছে সোরিয়াসিসের, এগুলো প্রিভেন্ট করতে হলে সোরিয়াসিস চিকিৎসা অবশ্যই বিশেষ চিকিৎসা নিয়ে করলে আপনি লম্বা সময় ভালো থাকবেন। আপনারা শুনলেন সুস্থ থাকুন পর্ব। সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে মহানগর থেকে আমাদের শুনতে পাবেন আবারও একই সময় আগামীকাল। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমাদের আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন ফাতেমা ইয়াসমিন, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব এবং আমি আফরোজা আক্তার। প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।